আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সংকেত আসছিল গত বেশ কিছুদিন ধরে যে বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা। আর এদিক সেদিক উঁকি ঝুঁকি দেয়া নয়, বাংলাদেশে যা করার সেটা করবে ভারত। ভারতের ওপরে নির্ভরতা যে নিল আমেরিকা, এটা কোনো আচমকা নেওয়ার সিদ্ধান্ত নয়। আপনাদের হয়তো মনে আছে, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের ভার আমি বন্ধু মোদীকে দিয়েছি। বলেছিলেন বটে, তবে মার্কিন প্রশাসনে বসে থাকা ডিপ স্টেটের ঘুঘুরা ট্রাম্পের কানে অন্য কিছু মন্ত্র দেয়। তারা তাদের পুরনো অভ্যেস, যেটা নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ, সেটা ছাড়তে পারেনি ট্রাম্প আসার পরেও। তার ওপর বাণিজ্য শুল্ক বা ট্যারিফ নিয়েও লেগে গিয়েছিল ভারত আমেরিকা বা ট্রাম্প মোদি দুই বন্ধুর মধ্যে তীব্র মন কষাকষি। এই দুয়ে মিলে পিছনে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভাবনার চাকা যে ঘুরছে তার ইঙ্গিত মিলছিল আমেরিকার নানান কথায় ও কাজে। কিছুদিন আগে সে দেশের গোয়েন্দা মহাপরিচালক তুলসি গ্যাবার্ড, তিনি মধ্যপ্রাচ্যের দোহায় বসে এক বিবৃতি জারি করে স্পষ্টভাবে বলে দেন যে লক্ষ কোটি ডলার খরচ করে অন্য দেশের সরকার বদলের চেষ্টা আর করবে না আমেরিকা। কারণ এতে আমেরিকার আখেরে খারাপ ছাড়া ভালো হয়নি, কারণ বন্ধুর চেয়ে শত্রু তৈরি হয়েছে বেশি। তুলসীর এই কথায় আছে যে আমেরিকার পথ পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। আর এটা তো জানা কথা, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যে ষড়যন্ত্রের দরুন। সেই ষড়যন্ত্রের মূল মাথা ছিল আমেরিকা। ভুল করলে ভুল শোধরাতে হয়, সেই শুধরে নেয়ার চেষ্টা যে বাংলাদেশের ক্ষেত্রেও করবে আমেরিকা, সেটা জানাই ছিল। আর সেটাই হয়েছে এতদিনে। আমি এই বিষয়টি নিয়ে এর আগে অনেকবার বলেছি যে ভারত আমেরিকার সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করতে হবে ট্রাম্পকে, কারণ এটা ছাড়া উপায় নেই। কিভাবে ট্রাম্প প্রশাসন ভারতের হাতে বাংলাদেশের ভার তুলে দিলেন, সেই আলোচনায় যাওয়ার আগে কোন প্রেক্ষাপটে এটা ঘটলো বিবেচনায় নিয়ে ভারতকে এই দায়িত্ব তুলে দিল আমেরিকা, সেই বিষয়টি না বললে আমেরিকার এই সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট হবে না। দেখুন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করেছিলেন। এই প্রসঙ্গে উঠে আসে ভারতের প্রতি ট্রাম্পের মনোভাবের বিষয়টি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়নটি। রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্ব বা বৈরিতার সম্পর্ক বড় কিছু অর্থ বহন করে না, এটা যেমন ঠিক, তেমনি ব্যক্তিগত স্তরের সম্পর্ক যে একেবারে মূল্যহীন তাও নয়। ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ককে আরও জমাট করে, ব্যক্তিগত বন্ধুত্বের যে সম্পর্ক সেটা দু দেশের সম্পর্ককে আরও জমাট করে। যেখানে দুজনের চিন্তার মিল ঘটে, ভাবনার মিল ঘটে, সেখানে ব্যক্তিগত সৌহার্দ্য সেই মিলকে আরও সিমেন্টিং করে দেয়। ভারতের সঙ্গে এই ব্যাপারে এক জায়গায় আসার মূলে আছে চীন সম্পর্কিত ভাবনা। আমেরিকার শত্রু এখন রাশিয়া নয়, চীন। চীনের অর্থনৈতিক, সামাজিক ও আগ্রাসী দাপট না থামাতে পারলে দুনিয়া জুড়ে আমেরিকার যে প্রভাব, সে প্রভাব আর থাকবে না। তাই চীনকে সামলানো আমেরিকার সর্বোচ্চ প্রাথমিকতা। আবার ভারতেরও প্রধান শত্রু কিন্তু পাকিস্তান নয়, তার থেকেও বেশি হচ্ছে চীন। চীনে পাকিস্তান তো দু চারটে ওই জঙ্গি পাঠিয়ে ঝামেলা বাঁধায়, ওটা বড় ব্যাপার না। কিন্তু চীনের জোরেই যে পাকিস্তানের এত জোর,
সেটা জানে ভারত। বারবার পাকিস্তানের জঙ্গিদেরকে যখন ইউনাইটেড নেশনসে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উঠে তুলেছে ভারত, ওই চীন ভেটো দিয়ে সেগুলোকে থামিয়েছে। চীনের অন্য দেশের জমি আত্মসাৎ করার অভিপ্রায় বহু পুরনো, এটা ভারতের জানা। ভারতের এক বড় ভূখণ্ড এখনো চীনের দখলে, তারপরেও অরুণাচল নিয়ে দাবি জানাচ্ছে চীন, লাদাখ নিয়ে দাবি জানাচ্ছে। চীনের এই ভূমিকা দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশ জানে। সুতরাং চীনকে দাবিয়ে রাখার চেষ্টা ভারতেরও। আর এখানেই আমেরিকা আর ভারতের কমন ইন্টারেস্ট। ট্রাম্প সাহেব সেটা বুঝেছেন। ট্রাম্প সাহেব এটা বুঝেছেন, এইটা মাথায় রেখে বুঝেছেন যে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গুরুত্ব দিতে হবে, এবং ভারতের স্বার্থকে নিজের স্বার্থ বলে না দেখলে চীন বিরোধী প্ল্যান সফল হবে না। ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান এমনই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে কোনোভাবেই চীনের কাছে ঘেঁষতে দেবে না আমেরিকা, ভারতও দেবে না। এই কাজটা এতদিন আমেরিকা নিজে করবে ভেবেছিল। তাই সেন্ট মার্টিনস, হিউম্যান করিডর, চট্টগ্রামে মার্কিন সেনা ছাউনি ইত্যাদি নিয়ে খুব মাথা ঘামাচ্ছিল আমেরিকা। এই মাথা ঘামানোটা আবার ভারতের পছন্দ নয়, এটা স্বার্থের সংঘাত। আমেরিকা তাই আঞ্চলিক প্রভু হিসেবে ভারতকে মেনে নিয়ে বাংলাদেশে তার নিজের প্ল্যান থেকে সরে এসেছে। বাংলাদেশে দেখবেন, খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেও বাংলাদেশে মার্কিনীদের যে দাপাদাপি চলছিল সেটা এখন অনেকটাই থেমে গেছে, স্তিমিত। দ্বিতীয়ত, ব্যবসাদার মানুষ ট্রাম্প বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গে বিশ্বাসী নন। জঙ্গিতন্ত্র ও মৌলবাদের ঘোর শত্রু ট্রাম্প। বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের কোলে ঢলে পড়ছে সেটা 7 সমুদ্র 13 নদীর দূর থেকে এসে তিনি থামাতে পারবেন না, এটা ট্রাম্প জানেন। এই জঙ্গিতন্ত্র থামাবার একমাত্র ক্ষমতা আছে ভারতের। তাই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে, জঙ্গিতন্ত্র থেকে মুক্ত করতে ভারত ছাড়া তার সামনে আর কোনো পথ নেই। তৃতীয়ত, যে অর্থনৈতিক গাড্ডায় আজ পড়েছে বাংলাদেশ, এটা থেকে তাকে বাঁচাতে বড় কোনো অর্থনীতিকে আশ্রয় না করলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াতে পারবে না। এই বিষয়ে ভারত আর চীন ছাড়া আর কোনো দেশ নেই আশেপাশে। বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটা আজ পতনের মুখে। কাঁচামাল নেই, কারখানায় চাঁদাবাজি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, ভিয়েতনাম কম্বোডিয়ার ব্যাপক প্রতিযোগিতা, ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়া, সব মিলিয়ে বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট শিল্পের অবস্থা ভয়াবহ। আমেরিকা বুঝেছে ভারত পাশে না থাকলে বাংলাদেশ আরও নিচে নেমে যাবে, অতএব এখানেও ভারত ভরসা। আর এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে আমেরিকা ফিরে গেছে ফেব্রুয়ারির সেই দিনে, যখন ট্রাম্প মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছি, যাকে বলে ফ্রি হ্যান্ড দেয়া। সেটাই আর কি এখন সেটা কাজে হচ্ছে। এই যে খলিলুর রহমান দিল্লি এলেন, বৈঠক করলেন অজিত ডোভালের সঙ্গে, এই সবের পেছনেই আছে আমেরিকার সবুজ সংকেত। খলিলুর ডোভাল দ্বিতীয় বৈঠকটি হয়েছে 20 তারিখে আমেরিকা চেয়েছে বলে। সেখানে হাজির ছিলেন স্বয়ং সার্জিও গর, আমেরিকার রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার সরকারের বিশেষ প্রতিনিধি তিনি। সেই সভায় সার্জিও গর স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে ভারত সরকারের কি ভূমিকা হবে আগামী দিনে। বাংলাদেশের জঙ্গিতন্ত্রে লাগাম দেয়া, ভারত বিরোধিতা বন্ধ করা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করা, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া, এমনকি অপরাধ ট্রাইব্যুনালের বাঁদরামি নিয়েও কড়া মন্তব্য করেছেন গর।
এই সব কিছুই খলিলুর রহমানকে শুনতে হয়েছে, আর কারণ নয়, সার্জিও গরের মুখ থেকে। মার্কিন রাষ্ট্রদূতের কথার পিঠে একসময় অজিত ডোভাল বলে দেন, অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে যা খুশি রায় বার করে নিক না কেন সরকার, সেই রায়ের মেয়াদ তো মাত্র 2 মাস। তারপর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এসে অপরাধ ট্রাইব্যুনালকে তার শাস্তির আদেশ সমেত আস্থা করে ফেলে দেবে। কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোড ম্যাপও বলে দেন অজিত ডোভাল। নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই, আর সেই নির্বাচনে প্রার্থী হিসেবে শেখ হাসিনা দাঁড়াবার সুযোগ পেলে তো কথা নেই। যদি তার প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন, তাহলেও অসুবিধে নেই। নির্বাচনে জিতে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করছেই, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন। তখন নির্বাচনে দাঁড়াতে নতুন করে বাধা কোথায়? এই সমস্ত কথা যথারীতি মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন খলিলুর রহমান। তবে ভালো করে একটু বিশ্রাম যে নেবেন তার আগেই ডাক পড়ল কাতারের দোহায়। দোহা এখন বিশ্ব রাজনীতির বড় মঞ্চ। সেখানে 4 পক্ষের মিটিং, ভারত, আমেরিকা, বাংলাদেশ, আর মধ্যস্থতাকারী হিসেবে কাতার তো আছেই। সেখানে আর এক প্রশ্ন জানিয়ে দেওয়া হলো খলিলুর রহমানকে, ভারত এখন তোমাদের গার্জিয়ান, ভারতের কথা মতো চলবে, আর না চললে ভারত যে ব্যবস্থা নেবে, সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা সরাসরি যুদ্ধ হোক, আমেরিকা ভারতের পাশে, ভারতের সঙ্গে থাকবে। এবার বলি এই প্রসঙ্গের সবচেয়ে চমকদার বিষয়টি। খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি বলছেন। যদি তাই হয় তবে তিনি পদত্যাগ করেছেন বলে কিভাবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অভিমত চাওয়া হলো? আবার বেঞ্চের বিচারপতিরা তখন সেনানিবাসে আছেন, তাহলে কবে কখন তারা শুনানি করলেন? পুরো ব্যাপারটা জালিয়াতি করে করা হয়েছে বলে আমেরিকা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে। এর অর্থ ইউনূস সরকার শুধু যে অবৈধতা নয়, এই সরকার হচ্ছে জালিয়াতির সরকার। এই অপরাধের বোঝা অর্ধেক হবে যদি অন্তত শেখ হাসিনার পদত্যাগ পত্রটি আমেরিকার কাছে তার কপি কিংবা সেটা যদি পৌঁছে দেওয়া যায়। আর যদি সেটা না করা যায় তাহলে সম্ভাবনা আছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা, তার হাতে সসম্মানে ক্ষমতা ফিরিয়ে দেয়া, তারপর একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা। ঠিক আছে, এখনকার মতো এখানেই রাখছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত 2 দিন একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। সিডনি থেকে আমার মেডিকেল কলেজের এক বড় আপা এবং ভাইজান এসেছিলেন, তাদেরও কিছুটা সময় দিয়েছি। পারিবারিক কিছু ব্যাপার ছিল, যে কারণে গত 2 দিন ইউটিউবে ঠিক সেরকম ভাবে থাকতে পারিনি। অনেকেই এই সময় জানতে চেয়েছেন, এই যে দোহায় আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল গিয়েছেন, তার আপডেট কি? আজকে সকালে ইউটিউব চ্যানেল দৃষ্টিকোণ 71-এর বর্ষপূর্তি উপলক্ষে একটা অনলাইন আড্ডা ছিল বলা যায়। গত বছরের নভেম্বর মাসের 22 তারিখে দৃষ্টিকোণ 71 তাদের যাত্রা শুরু করেছিল। তো সেই অনলাইনের আলোচনা শেষেও অনেকে বললেন যে দোহার আপডেট কি? তো আমি দোহার আপডেটটা পেয়েছি। মোটামুটি 7টি বিষয়ে আলোচনা হয়েছে। এখানে আলোচনায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল, ভারতের প্রতিনিধি দল, মার্কিন প্রতিনিধি দল এবং কাতারের ইন্টেলিজেন্সের সাবেক প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল কুলাইফি। তো তিনিও এই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন। কি কি আলোচনা হয়েছে সেটি নিয়ে আমি একটু কথা বলি। প্রথমেই হলো যে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান এবং তুরস্কের বেশ কয়েকজন আইটি অফিসার কাজ করছেন, এবং আইটি অফিসার ছাড়াও আরো কিছু টেকনিক্যাল অফিসার কাজ করছেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই আইটি অফিসার এবং টেকনিক্যাল যারা কাজ করছেন তাদের 3রা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে হবে, কারণ তারা যে কাজগুলো করছে সেটা ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্দেহজনক। সুতরাং এটি একটি বিষয়। এরপরে আরো আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান প্রতিনিধি দল খুব স্পষ্ট করে বলেছে যে আমাদের এইসব আলোচনায় আপনারা এমন কিছু বলবেন না, শেখ হাসিনা সংক্রান্ত এমন কিছু বলবেন না যেটা আমরা একদিকে যেমন বলতে পারি না এবং যেটা শুনলে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করেন। এটা ইন্ডিয়ান প্রতিনিধি দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ডক্টর খলিল কিন্তু একটা কথা বলেছেন যে অনওয়ার্ডস তিনি যতটা না ঢাকায় অফিস করবেন তার চেয়ে হয়তো বেশি অফিস তাকে কাতারেই করতে হতে পারে। তার মানে এই কাতারে আরো একাধিক বৈঠক হবে এবং ডিসেম্বরের প্রথম দিকেই আরো একটি বৈঠক আবার হওয়ার কথা। বাংলাদেশে তুরস্কের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, এ ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করা হয় এবং তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে এই যে তুরস্ককে আনা, তুরস্কের অ্যাক্টিভিটিস এর পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাতে ইসলামী বাংলাদেশ। এটির জন্য আসলে ইউনূস সরকারের দায় খুব একটা বেশি না, জামাতি এই প্রসেসটাকে এনহ্যান্স করেছে আর কি। আর সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে 12,621 জন অফিসার এবং সৈন্য মিলিয়ে তারা রংপুর ডিভিশন এবং শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট এই এরিয়ায় অবস্থান করছে, যেটি স্বাভাবিক সংখ্যার চাইতে অনেক বেশি বলে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এত সৈন্য সমাবেশের কারণটা কি? এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত সীমান্তের যে কমন জায়গাটা আমাদের হিল ট্র্যাক্সের ওপারে, সেখানে গত 21, 23, 24, 26শে নভেম্বর এবং আজকে সকালে 29শে নভেম্বর এই 5 দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং এ পর্যন্ত মোট 11 জন নিহত হয়েছে। সো ভারত কিন্তু বাংলাদেশের সীমানা জুড়ে একটা সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে, প্লাস ওই যে 3 দেশের সীমান্ত এলাকায় তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে। বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে 3 ভাগে বিভক্ত। একটি অংশে রয়েছেন ওয়াকার, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর। আর একটা অংশের বাইরে থেকে কোঅর্ডিনেট করছেন যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, ব্রিগেডিয়ার আজমি। এবং আরেকটি অংশ যারা মূলত প্রো 71 এবং প্রফেশনাল, যারা পেশাগতভাবে, তারা কোনো এই গোলাম আজমের ছেলে গ্রুপ বলেন বা ওয়াকারের গ্রুপ না, তারা একদম পেশাদার সেনাবাহিনী হিসেবে কাজ করছে, সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে। এবং একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই যে মাঝে মধ্যে ডক্টর ইউনূস বিভিন্ন মিটিং টিটিং করেন, জাতীয় এই নিরাপত্তা উপদেষ্টা মিটিং করেন, এর মধ্য দিয়ে এক ধরনের সময় ক্ষেপণ করার একটা প্রবণতা ইউনূস সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে ডক্টর ইউনূস চলে গেলে তার পরিবর্তে একটি সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকবেন 3 জন। সেই 3 জনের নাম অবশ্য আমাকে বলা হয়নি, কারণ সেই নামটি প্রকাশ্যে এলে অনেক জটিলতা তৈরি হতে পারে। সব মিলিয়ে 10-15 জনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের সম্ভাব্যতা নিয়ে সেই মিটিং এ আলোচনা হয়েছে। এবং কাতারের এই বৈঠক থেকে দিল্লিতে শেখ হাসিনার কাছে ফোন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে ফোনে কোনো সাড়া মেলেনি। শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস কিংবা ডক্টর খলিল তারা আগে ঠিক করুক তারা কি চায়, কারণ তারা সকালে এক কথা বলে, দুপুরে আর এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে, রাত্রে আর এক কথা বলে, অর্থাৎ তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। এবং এই যে সময় ক্ষেপণ করা, চলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে থাকা, এই অবস্থায় শেখ হাসিনা তাদের সাথে কথা বলতে আগ্রহী হননি। এবং শেখ হাসিনার বার্তা ক্লিয়ার, ফার্স্ট ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ভারতের পক্ষ থেকে খুব নরম গরম মেসেজ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ে এটাও বলা হয়েছে যে যদি বাংলাদেশ এই শান্তি প্রতিষ্ঠায়, জঙ্গিবাদ নিরসনে কাজ না করে, তাহলে ভারতের পক্ষ থেকে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে। এদিকে আজকে বাংলাদেশের একটি মিডিয়ায় দেখলাম তারা খবর ছেপেছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্রেস্টির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক। অনলাইন পত্রিকা ভার্সনে বলছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের 33 নম্বর সরকারি বাসভবনে। ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরের আলোচ্য বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের
সার্বিক পরিস্থিতি বিষয় এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমি একটু খোঁজ নিয়েছি। এখানে বলেছে ৩৩ নম্বর সরকারি বাসভবনে। কার সরকারি বাসভবন? ডক্টর খলিলুর রহমানের বাসা কি মিন্টো রোডে? ডক্টর খলিলুর রহমান ইস্কাটনে থাকেন। সুতরাং আমি জানি না, আমি অস্ট্রেলিয়ায় থেকে জানি ডক্টর খলিল ইস্কাটনে থাকেন, কিন্তু ঢাকার মিডিয়া জানে না যে ৩৩ নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনটা ডক্টর খলিলের না। যদিও তারা লিখছে সরকারি বাসভবন, এবং নিউজ পড়ে মনে হচ্ছে এটা তারা মিন করেছেন ডক্টর খলিলের বাসভবন। এখানে আলোচনার যে মনের মাধুরী মিশিয়ে তারা বলেছেন এই আলোচনা হয়েছে, আসলে তাদের মধ্যে আজকে কোনো বৈঠক হয়নি। ডক্টর খলিল এবং ট্রেসিয়ান জ্যাকবসনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। টেলিফোনে আলাপ হয়েছে মূলত নিরাপত্তা ইস্যু নিয়ে, এবং কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, সেই বিষয়গুলো ক্লারিফাই করা হয়েছে। সেখানে দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে আনা, বা আরো স্পেসিফিক্যালি বললে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মিডিয়া আজকাল কি পরিমাণ বাঙ্গি চাষ করতেছে, যে যখনই যে কোনো মিটিং হোক তারা একেবারে অবধারিতভাবে মিথ্যাচার করছে। এটি সাংবাদিকতার প্রতি আসলেই খুব অপমান। এবং অনেকেই আজকাল মনে করছে যে ঢাকা আর নিরাপদ শহর নেই, তো ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সেটি নিয়েই ডক্টর খলিল এবং ট্রেসিয়ান জ্যাকবসনের মধ্যে আলোচনা হয়েছে। এবং আজকে সন্ধ্যায় অথবা কালকে ট্রেসিয়ান জ্যাকবসন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন, একটা সম্ভাবনা আছে। প্রিয় বন্ধুরা, কাতার বৈঠক থেকে আমরা একদম স্পেসিফিক কোনো কনক্লুশন পাইনি। কাতার বৈঠকটি যেটি ধারণা করছি যে আরো চলবে, এবং বাংলাদেশের পরিবর্তনের বিষয়টা, এবং ঢাকা ওই যে বললাম নিরাপত্তাহীনতার শহর কেন হচ্ছে, কারণ এই ঢাকায় ওয়েস্টিনে একজন মার্কিন আন্ডারকভার কর্মকর্তা, তাকে হোটেল রুমে মৃত পাওয়া গেছে। আমরা ধারণা করছি তাকে হত্যা করা হতে পারে, এবং আরো অনেক আন্ডারকভার লোকজনকে হত্যা করা হয়েছে, যে কারণে ঢাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাতারের দিকে নজর রাখতে হবে। কাতারেই হয়তো বাংলাদেশের অনেক কিছু ফাইনালি ফর্মুলেট হবে। আর ট্রেসিয়ান জ্যাকবসন এখন কিন্তু তার শেষ দিনগুলোতে আছে। সো ট্রেসিয়ান জ্যাকবসন নতুন করে আলাপ করবে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারে আলাপ করবে, কিংবা ডক্টর খলিল ভারতে কি আলোচনা করলো সেটার জন্য ট্রেসির সাথে কথা বলবে, সেই অবস্থাটা নেই। বাংলাদেশের পরিস্থিতি যে বদলাচ্ছে, এই পরিবর্তনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমাদের পক্ষে যাক আর না যাক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি